জাতিসংঘের নতুন ঝড়, ইরানকে ঘিরে চীন রাশিয়ার অটল প্রতিরোধ। মঞ্চটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আলো নিভে আসছে। বিশ্ব রাজনীতির থিয়েটারে এক চূড়ান্ত নাটকের প্রস্তুতি। ইউরোপের ৩ দেশ, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য, আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে তুলল স্ন্যাপব্যাক শাস্তির হাতুড়ি। দাবি, ইরান নাকি পারমাণবিক চুক্তি মানছে না, আর সেই অভিযোগেই আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জাতিসংঘের কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু ছবিটা একেবারেই সোজা না, কারণ মঞ্চে আছে দুই মহাশক্তি, চীন আর রাশিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত প্রস্তাবনা ভোটে পড়ল। মাত্র ৪ দেশ সমর্থন দিল, চীন, রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া। ৯ দেশ সরাসরি বিরোধিতা করল, ২ জন রইল নিরপেক্ষ। ফলে প্রস্তাব ভেস্তে গেল, কাগজে কলমে মানে দাঁড়ালো ইরানের ওপর নিষেধাজ্ঞা আবার ফিরছে। কিন্তু বাস্তবের খেলা আলাদা, কারণ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দরকার কার্যকরী কমিটি, দরকার বিশেষজ্ঞ প্যানেল। আর এখানেই ঢুকে পড়েছে চীন রাশিয়ার ভেটো শক্তি। রাশিয়ার গর্জন, রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ সরাসরি বললেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, বিপজ্জনক। নিষেধাজ্ঞা চাপালে ফল উল্টে যাবে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, স্ন্যাপব্যাক কোনো কূটনৈতিক সমাধান নয়, বরং আরও অস্থিরতা ডেকে আনবে। চীনের দৃঢ় অবস্থান, বেইজিংও জানিয়ে দিল এই পুরো উদ্যোগই রাজনৈতিক, উদ্দেশ্যমূলক। তাদের ভাষায় একতরফা শাস্তি বহুপাক্ষিক কূটনীতিকে ধ্বংস করে। চীনের সংকেত স্পষ্ট, তারা শুধু ভেতরে নয়, বাইরে গিয়েও ইরানের পাশে থাকবে। কমিটি ও প্যানেলের ভান, স্ন্যাপব্যাক কার্যকর করতে পুনরুজ্জীবিত করতে হবে রেজলিউশন 1737 স্যাংশন কমিটি। এই কমিটি ঠিক করবে কোন ব্যক্তি, কোন সংস্থা কালো তালিকায় উঠবে, কোন দেশের কাছে রিপোর্ট চাইবে। কিন্তু সমস্যা হলো, এই কমিটির প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে। অর্থাৎ রাশিয়া বা চীন একবার আপত্তি তুললেই সবকিছু থেমে যাবে। এর পাশাপাশি দরকার প্যানেল অব এক্সপার্টস। তারা রিপোর্ট দেবে, তদন্ত করবে, প্রমাণ হাজির করবে। রাশিয়া, চীন চাইলে এই বিশেষজ্ঞদের নিয়োগই আটকে দিতে পারে। ফলে কাগজে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কার্যকর হবে না। অর্থনৈতিক প্রতিরোধ, জাতিসংঘের ফাঁকফোকর ছাড়াও আরও আছে শক্তির খেলা। রাশিয়া আর চীন খোলাখুলিভাবে বলছে তারা ইরানের সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাবে। ডলার নয়, লেনদেন হবে ইউয়ান, রুবল, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে। চীনের নিজস্ব ব্যাংকিং নেটওয়ার্ক CIPS, রাশিয়ার বিকল্প SPFS, এগুলো SWIFT এর বাইরে নতুন আর্থিক রাস্তা খুলে দিচ্ছে ইরানের জন্য। ফলাফল, পশ্চিমা নিষেধাজ্ঞা কাগজে থাকবে, কিন্তু তেহরানের বাজারে তেল গ্যাস চলবে নিজের ছন্দে। একদিকে আমেরিকা ও ইউরোপ ভাবছে শাস্তির ভারে নত হবে ইরান, অন্যদিকে তেহরান দাঁড়িয়ে আছে বেইজিং আর মস্কোর অটল ঢালে। এ যেন দাবার বোর্ডে হঠাৎ উল্টে যাওয়া চাল, যেখানে কালো ঘুঁটির মতো ইরানকে কোণঠাসা করতে গিয়েই সাদা ঘুঁটি ফেঁসে যাচ্ছে দুই মহাশক্তির প্রতিরোধে। প্রশ্ন একটাই, এই স্ন্যাপব্যাককে সত্যি ইরানকে ভাঙবে, নাকি চীন রাশিয়ার শক্তি মিলেই আবার নতুন করে গড়ে তুলবে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা? বিশ্ব রাজনীতির মঞ্চে এক অনন্য ঘটনা ঘটছে। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের পর ইরান এবং কাতার একে অপরের পাশে দাঁড়িয়ে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার সাম্প্রতিক সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন, যেখানে তিনি ঘোষণা করেন ইরান কাতারের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো এই সময়ে কাতারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান, যা কিছুদিন আগেও কাতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্থির ছিল, এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক গুঁয়ে কণ্ঠস্বর তুলে ধরছে। পেজেশকিয়ান বলেছেন, ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, যাতে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া যায়। এদিকে কাতারের আমির শেখ তামিম তার একে অপরের সঙ্গে আলোচনা সত্ত্বেও নেতানিয়াহু সরকার যে সীমাহীন বোমা বর্ষণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু তার অপরাধের জন্য কোনো সীমা মানে না, সে আক্রমণ করে চলেছে বিনা বাধায়। এই ঘটনা কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, পুরো বিশ্বের মুসলিম জাতিগুলোর কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। কাতার এবং ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মুখ খুলতে শুরু করেছে। তাদের ঐক্যের মাধ্যমে মুসলিম বিশ্বে এমন এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা ইসরায়েলকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে।
কিন্তু এই পুরো পরিস্থিতি কি কেবল একটি রাজনৈতিক খেলা, নাকি এটি ধর্মীয় ও মানবাধিকার সংক্রান্ত এক গভীর সংকট? ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষত কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর আক্রমণ, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। হামাসের দাবি, তাদের সিনিয়র আলোচক প্রতিনিধি দল বেঁচে গেছে, তবে 5 জন নিম্ন স্তরের সদস্য নিহত হয়েছে। এই ঘটনাটি আরও প্রশ্ন তুলে, ইসরায়েলের সাফল্য কি সত্যিই সফল, কিংবা এটি কেবল তাদের আক্রমণের এক ভ্রান্ত প্রচেষ্টা? বিশ্ব মুসলিম জাতিগুলোর একত্রিত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি মানবাধিকার এবং ন্যায় বিচারের একটি মাপকাঠি হিসেবে কাজ করছে। কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান। দোহার আকাশে আগুন, কূটনীতির মাটিতে ভূমিকম্প। একটা রাত, একটা গর্জন, তারপরে যেন থরথর করে কেঁপে উঠল দোহা। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা ছিল মূল লক্ষ্য, কিন্তু আঘাত লাগলো কাতারের হৃদয়ে। প্রথমবারের মতো কাতারের মাটিতে এমন হামলায় প্রাণ হারালো অন্তত 6 জন। হামাস নেতারা বলছেন অন্তত 5 জন নিহত, কিন্তু যাদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছিল সেই হামাস নেতারা সবাই বেঁচে গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হামলার দায়ও স্বীকার করেছে ইসরায়েল। সার্বভৌমত্বে আগুন, বিস্ফোরণের পরপরই ক্ষোভ ঝড়ের মতো ছড়িয়ে পড়ে দোহায়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদের সার্বভৌমত্বে আঘাত সহ্য করব না, কাতারের জবাব দেওয়ার অধিকার আছে। তিনি ইসরায়েলের এই হামলাকে বললেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। শুধু নিন্দা নয়, দোহা কি প্রস্তুত সামরিক জবাব দিতেও? একই সঙ্গে ইসরায়েলকে আইনি কাঠগড়ায় দাঁড় করাতে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। আল থানির ভাষায়, ইসরায়েলকে বাগে আনতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখনই একজোট হতে হবে। বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই বর্বরতা থামাতে হলে প্রতিটি অঞ্চলেরই প্রতিক্রিয়া জানানো জরুরি। হঠাৎ বদলে যাওয়া কূটনীতি। হামলার মুহূর্তে হামাস নেতারা আসলে শান্তি আলোচনা করছিলেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারে বৈঠক চলছিল। ঠিক তখনই মাথার উপর আছড়ে পড়ে আগুনের গোলা। এ যেন কূটনীতির টেবিলে বসে থাকা মানুষদের জন্য মৃত্যুর বার্তা। দোহা ক্ষোভে ফুঁসে উঠলেও আসল ধাক্কা খেল মার্কিন প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া। আমিরের ফোন, ট্রাম্পের প্রতিক্রিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি ফোন তুললেন। অপর প্রান্তে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমির সাফ জানালেন, এটা এক বেপরোয়া সন্ত্রাসী হামলা। ট্রাম্পও স্বীকার করলেন, কাতারের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে, তবে তিনি সমাধান খুঁজলেন কূটনীতির পথে। বললেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধান করতে হবে আলোচনার টেবিলে। কিন্তু দোহা মনে করছে শুধু আলোচনার সময় শেষ হয়ে গেছে, এবার প্রয়োজন প্রতিরোধের ভাষা। কে কাকে জানালো? সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। ওয়াশিংটনের দাবি, মার্কিন সামরিক বাহিনী হামলার খবর পেয়েই কাতারকে জানিয়েছে যাতে প্রস্তুতি নিতে পারে। কিন্তু দোহা বলছে একেবারে উল্টো কথা। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর, আগে নয়। এই বিরোধী দাবি নতুন বিভ্রান্তি ছড়াচ্ছে। কাতার কি সত্যিই অন্ধকারে রাখা হয়েছিল, নাকি আসল সত্য গোপন করছে অন্য কেউ? নাটকের শেষ প্রশ্ন। হামলার দায় নিয়েছে ইসরায়েল। কাতার বলছে এই বর্বরতা উপেক্ষা করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আবার শান্তি আলোচনার পথে হাঁটতে চাইছে। কিন্তু দোহার রাস্তায় আজ যে প্রশ্নটা ঘুরছে, এই হামলার জবাব কি শুধু কূটনীতির কালি দিয়েই লেখা হবে, নাকি শিগগির দেখা দেবে প্রতিশোধের আগুন? দোহায় আগুন, বন্ধু আমেরিকার চোখের সামনেই কাতারে ইসরায়েলের ঝড়। একটা রাত, একটা মুহূর্ত, তারপরই আকাশ ছিঁড়ে
15টি যুদ্ধবিমান ঢুকে পড়ল দোহার প্রাণকেন্দ্রে। ইসরায়েলি বাহিনীর হঠাৎ এই হামলায় স্তব্ধ হয়ে গেল কাতার। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল হামলা। প্রাণ হারিয়েছেন 6 জন, তাদের মধ্যে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও আছেন। কিন্তু যে শীর্ষ হামাস নেতাদের জন্য এত নাটক, তারা সবাই অক্ষত রয়ে গেছেন। বন্ধুত্বের আড়ালে ছুরি, প্রশ্নটা সবার মনে, যে কাতার আমেরিকার এত ঘনিষ্ঠ মিত্র, সেই কাতারে হামলা চালানোর সাহস পেল কিভাবে ইসরায়েল? উত্তর এসেছে ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামলার আগে থেকেই ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছিল তেল আবিব, অর্থাৎ বন্ধুত্বের আড়ালে লুকিয়েই অনুমতি নেওয়া হয়েছিল। এই হামলার সময় কাতারে বসেই চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক। টেবিলে কলম, বাইরে আকাশে আগুন, এ যেন কূটনীতির হৃদয়ে সরাসরি বোমা। ইসরায়েলের বার্তা। হামলার পর ইসরায়েলের সংসদের স্পিকার আমির ওহানা ঘোষণা করলেন, এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। বার্তাটা স্পষ্ট, আরব দেশগুলো যতই নীরব থাকুক, যতই অনুগত হোক, দখলদারদের হাতে নিরাপদ নয় কেউ। গাজায় হামলার সময় যারা চুপ থেকেছে, ইরানের উপর আঘাতেও যারা কিছু বলেনি, আজ তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। কাতারের কৌশলগত গুরুত্ব। এই হামলা শুধু কাতারকে নয়, আমেরিকাকেও এক বিব্রত অবস্থায় ফেলেছে। কারণ কাতার শুধু মিত্র নয়, নেটোর বাইরেও ওয়াশিংটনের অন্যতম প্রধান অংশীদার। দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন আছে সেখানে। এখান থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের অধিকাংশ আঞ্চলিক সামরিক অভিযান। কাতার আবার মার্কিন সামরিক সরঞ্জামের বড় ক্রেতা। তেল, গ্যাস, সামরিক খাতে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি রয়েছে দুই দেশে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হোক বা ইসরায়েল হামাস সংঘাতের মধ্যস্থতা, প্রতিটি বড় ইস্যুতেই ওয়াশিংটন নির্ভর করেছে দোহারের উপর। জটিল সম্পর্কের জাল। কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি আলোচনায় কাতার বহুবার হয়েছে প্রধান মধ্যস্থতাকারী। জিম্মি বিনিময়, অর্থ সাহায্য, এমনকি ইসরায়েলি কর্মকর্তাদের কাতারে যাতায়াত, সবই ঘটেছে এই ছায়া সম্পর্কের ভেতরে। কিন্তু এবারে সেই দোহাই আক্রমণের মঞ্চে পরিণত হল। শেষ প্রশ্ন। হামলায় প্রাণ হারালেন 6 জন, রক্ষা পেলেন হামাসের বড় নেতারা, বার্তা দিল ইসরায়েল, অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এখন প্রশ্নটা সবার সামনে, যে কাতার এতদিন ছিল আলোচনার টেবিলের মধ্যস্থতাকারী, সে কি এখন নিজেই যুদ্ধক্ষেত্রের এক পক্ষ হয়ে উঠছে? দোহায় আগুনের ধোঁয়া মিলিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ভেসে আছে সেই প্রশ্ন। চীনের ভয়াবহ সাইবার হামলা, তথ্য চুরি না বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে চীন। প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি প্রকাশ করেছে যে চীনের সরকার সমর্থিত সাইবার হ্যাকার গোষ্ঠী সল টাইফুন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে অনুপ্রবেশ করেছে। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারণায়ও আঘাত হেনেছে তারা। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের ফোনও এদের কবলে পড়েছে। এই সাইবার হামলার ফলে চীন হয়তো শুধু তথ্য চুরিই করেনি, বরং একটা গভীর পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, চীনের আসল লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মহা পরিকল্পনা করছে বেইজিং? সল টাইফুন গোষ্ঠী গত 1 বছরে অন্তত 80টি দেশে সাইবার হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাজনীতিবিদদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং সরকারের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের তথ্য। এমনকি তাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন তথ্যও রয়েছে। এফবিআই এর সাবেক এক কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক হয়তো এই সাইবার হামলার শিকার হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, চীন এই হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং গুপ্তচরদের টার্গেট করতে পারে। অথচ চীনের সরাসরি জড়িত থাকা নিয়ে কোনো প্রমাণ এখনও হাতে আসেনি। তবে সল টাইফুন গোষ্ঠী একা এই হামলা চালায়নি, অন্তত 3টি চীনা প্রযুক্তি কোম্পানিও এতে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এই সাইবার হামলার ফলে চীন দীর্ঘদিন ধরে বিশ্বের নেটওয়ার্কের মধ্যে ঢুকে চলেছে, নিজেদের তথ্য ভাণ্ডার গড়ে তুলছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। তারা অভিযোগ করেছে, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে, যা ভবিষ্যতে বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীনের সাইবার হামলাগুলি কি শুধুই তথ্য চুরির উদ্দেশ্যে, নাকি তারা এই তথ্য ব্যবহার করে বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার করতে চায়? অনেক বিশ্লেষক বলছেন, চীন দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা তৈরি করেছে এবং তারা সফলভাবে পৃথিবী জুড়ে এক শক্তিশালী ডিজিটাল যুদ্ধের মঞ্চ তৈরি করছে। এই সাইবার হামলার মাধ্যমে চীন একে একে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পশ্চিমা দেশগুলো যদি এখন নিজেদের সাইবার নিরাপত্তা শক্তিশালী না করে, তবে ভবিষ্যতে চীন তাদের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে। চীনের ডিজিটাল যুদ্ধের আধিপত্য আমেরিকা ও তার মিত্রদের কঠিন সময় ফেলে দিতে পারে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা গোটা মধ্যপ্রাচ্যকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। এটি শুধু কাতারের জন্য নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য এক বিপজ্জনক বার্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটিও মুহূর্ত বিলম্ব না করে হামলার দায় স্বীকার করেছেন। তার নির্লজ্জ স্বীকারোক্তি এবং কাতারকে টার্গেট করার দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো আন্তর্জাতিক সীমারেখা মানছে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ ঢাকবে, নাকি তারা আঞ্চলিক মিত্রদের রক্ষা করার চেষ্টা করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাদের বন্ধুকে সমর্থন জানাবে, নাকি এই ঘটনার প্রতি প্রতিবাদ জানাবে? কাতারের ওপর এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনের নতুন মাত্রা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না এবং তাদের এই বেপরোয়া আচরণকে থামানো না গেলে কাতারের পর পরবর্তী লক্ষ্য হতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং গোটা উপসাগরীয় অঞ্চল। ইসরায়েল এখন আগ্রাসন চালাচ্ছে, যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের হত্যা সহ ফিলিস্তিনে হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হাতে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন নিরাপদ নয়। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে ভাগে জানানো হলেও ইসরায়েল একাই হামলা চালিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে অনেকের সন্দেহ, এর পেছনে আমেরিকার নীরব অনুমোদন ছিল। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে কাতারকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু কাতার তা মিথ্যা দাবি করেছে। এদিকে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো দেশকে আর সম্মান দেওয়ার প্রয়োজন নেই। আমরা হামাস নেতাদের হামলা চালিয়েছি কারণ তারা আমাদের জনগণকে হত্যা করেছে। এই হামলা ফিলিস্তিনি যুদ্ধবিরতির আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাতার শান্তি আলোচনা করলেও ইসরায়েল তার লক্ষ্য থেকে সরে আসেনি। নেতানিয়াহু ঘোষণা করেন, যতদিন পর্যন্ত আমাদের প্রতিবেশীরা আমাদের হত্যা করবে, ততদিন আমরা তাদেরকে ছেড়ে দেব না। ইসরায়েল যদি মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায়, তবে তাদের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও কাতার। তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায়, মিশন সফল, লক্ষ্য অর্জিত।
এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল, ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হল। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনি পন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত এলো ইয়েমেন থেকে। যেন ইতিহাসের নাট্যমঞ্চের টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব। প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা গেছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? ৭২ ঘন্টায় ৬ দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র ৭২ ঘন্টা। এই অল্প সময়েই ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত ৬ জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী এবং ১ কাতারি নিরাপত্তা কর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন। আর মাত্র ৩৫ কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁপছে মানুষ। একই সময়ে গাজার আকাশও ছিন্ন ভিন্ন। ৮ ও ৯ সেপ্টেম্বর মাত্র ২ দিনে নিহত হন ১৫০ জনের বেশি ফিলিস্তিনি, আহত ৫৪০ জনেরও বেশি। ট্র্যাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে ১৪ জন নিহত, অনাহারে মরে যায় ৬ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৪,০০০-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ এখনও ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফিন। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। ৮ সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত ৫ জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার টার্গেট। কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা, আহত ১ হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের ৫টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ। ৮ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো। হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প কেঁপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় ১০০ বার ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে ১৩৫টি স্থাপনা, নিহত অন্তত ৬১ জন। তিউনিসিয়ার বন্দরে আগুন। গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, ৫০টিরও বেশি জাহাজ।
8 সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিশিয়ার সিদি বৌ সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা, আগুনে ঘিরে যায় 23 মিটার লম্বা জাহাজ। তবে ভাগ্যক্রমে 6 যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা, যুক্তরাজ্যের পতাকাবাহী আরেক জাহাজে ড্রোন হামলা, আগুন জ্বলে ওঠে কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। 2010 সাল থেকেই ইসরায়েল একের পর এক ত্রাণবহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র। 10 সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়, লক্ষ্য হুথি বিদ্রোহীরা। ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 আগস্টের হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ। আর এই শব্দের মাঝে একটি নতুন বার্তা ভেসে উঠছে, যে অন্যায়ের পথে চলে তার জন্য কোনো জায়গা নেই। ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল দুবাইয়ের দরজা। বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সম্মেলন দুবাই ইয়ার 100 এবার ইসরায়েলের জন্য তিক্ত এক অভিজ্ঞতা হতে চলেছে। দীর্ঘ বছর ধরে ইসরায়েল এখানে অংশগ্রহণ করেছিল, কখনো নতুন প্রযুক্তি প্রদর্শন, কখনো বড় বড় চুক্তি নিয়ে আলোচনা। তবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই সম্মেলনে জায়গা নেই। কেন? কারণ কিছুদিন আগে কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েল, এবং এই হামলা শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় পদক্ষেপ। কাতারের এই আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়ায়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই পদক্ষেপ আমিরাতকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না, এই বার্তা বিশ্বকে শোনানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সমর্থনেই দুবাই ইয়ার 100 এর আয়োজনের সময় ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ইসরায়েল বিস্মিত, হতাশ। ইসরায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি এমন ঘটনা ঘটবে। তাদের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশে সবকিছু তাদের হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত তাদের কাছে বড় আঘাত হিসেবে এসেছে। এটা তো কাতারের জন্য বিশেষ কিছু, এমন ধারণাই ছিল তারা। কিন্তু আজকের বাস্তবতা তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। তেল গ্যাসে ভরপুর এই অঞ্চলে শক্তির ভারসাম্য যে এক মুহূর্তে পাল্টে যেতে পারে তা তারা বুঝতে পারেনি। আমিরাতের শক্তি, ন্যায় এবং একতা। যেখানে ইসরায়েল শক্তি প্রদর্শন করেছিল, আমিরাত সেখানে ন্যায় এবং একতা প্রদর্শন করেছে। তাদের এই দৃঢ়তার ফলে তারা আরব বিশ্বের এক বড় নেতা হয়ে উঠেছে। সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশও কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে। কাতারে বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে। আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য, গার্গাস বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। একটা থমথমে বাতাস, চোখ সব মুখে তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে। সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার কণ্ঠ যেন ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছোড়া একটি মিসাইলের আঘাত। দৃঢ়তার নকশা। খামেনি শান্ত কিন্তু দৃঢ়। পশ্চিমাদের হুমকি, যুক্তরাষ্ট্রের চাপ সবই সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেননি। এবার বার্তা স্পষ্ট, এ এক রাজনৈতিক ও মানবিক ঘোষণা। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা যখন বিশ্বকে স্তব্ধ করেছে, খামেনির কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। তিনি ঘোষণা করলেন, মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধুমাত্র এই পথেই ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব। থমথমে পরিস্থিতি। তেহরানের সরকারি ভবনে চোখ, মন, হৃদয় সব মিশে আছে এক ব্যক্তির দিকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, অন্যান্য মন্ত্রীরা মনোযোগ দিয়ে শুনছেন। খামেনি বলেন, কেবল বৈশ্বিক কূটনীতিতেই সীমাবদ্ধ থাকা যায় না, দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জকেও সামনে আনতে হবে। তার ভাষায়, ইরানের শক্তি শুধু অস্ত্র বা সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নয়, জনগণই দেশের মূল শক্তি। মানুষের আশা, আকাঙ্ক্ষা, মনোবল এসবই জাতির আসল শক্তি। ভয়ঙ্কর সতর্কবার্তা।
আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেটি সরাসরি যুদ্ধ বলা যাবে না, আবার পুরোপুরি শান্তিও নয়, বলেছেন খামেনি। স্থবিরতার এই মুহূর্ত যেন জাতির মনোবল ভেঙে না দেয়। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে। এছাড়া খামেনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের কৌশল শুধু প্রতিরক্ষা নয়, এগোতে হবে আক্রমণাত্মক কূটনীতির পথে। আন্তর্জাতিক চাপ, গাজার রক্তাক্ত বাস্তবতা, মুসলিম বিশ্বের নীরবতা, সব মিলিয়ে কঠিন সময় চলছে। একটা ঘর যেখানে পুরো দেশের আশা বসে আছে। একজন ব্যক্তি কথা বলছেন আর সারা বিশ্বের চোখ তাকিয়ে আছে। শব্দগুলো যেন শুধু শুনতে নয়, অনুভব করতে হয়। প্রতিটি বাক্য যেন মিসাইলের মতো আঘাত, প্রতিটি সুর যেন বজ্রপাত। খামেনির স্পষ্ট বার্তা, ইসরায়েলের আগ্রাসন থামানো গেলে মুসলিম বিশ্বের একত্র হওয়া ছাড়া বিকল্প নেই। সবার সামনে এই আহ্বান যেন এক মহাকাব্যিক যুদ্ধের প্রস্তুতি। তবে থেমে নেই নাটক। ইরানের কণ্ঠ বজ্রের মতো গর্জন করছে, কিন্তু কার্যক্রম কঠোর বাস্তবতার সাথে চলতে হবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, কূটনীতি ও জনমানবিক শক্তি মিলিয়ে ইসরায়েলকে ঠেকাতে হবে। এ যেন শুধুই যুদ্ধের বার্তা নয়, এটি মানবতার, প্রত্যাশার এবং প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। খামেনির কণ্ঠ থেকে যেন পুরো তেহরান কম্পিত। এখন প্রশ্ন, এই প্রতিধ্বনি বিশ্বে কতটা প্রতিফলিত হবে? ইসরায়েল কি থামবে, নাকি খামেনির আহ্বান মুসলিম বিশ্বের ঐক্যকে আরও দৃঢ় করবে? উত্তরটা সময়ই দেখাবে। কাতারের পর এবার কার পালা? কি অপেক্ষা করছে তুরস্ক, মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য? সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার, যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল, এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না, এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা। ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত, যেখানে তাদের প্রয়োজন মনে হবে। তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট? তুরস্ক, হুমকি কিন্তু সম্ভাবনা কম। তুরস্ক, যেটি ন্যাটো সদস্য দেশ, ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে। তুর্কি বিশ্লেষক গোক ওগলু বলেন, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে, যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কতটা কার্যকর হতে পারে? মিশর, আতঙ্ক এবং প্রস্তুতি। মিশর, যা কাতারের পাশে দাঁড়িয়েছে, এখন আতঙ্কিত। তারা জানিয়ে দিয়েছে, কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, তাহলে পরিণতি হবে বিধ্বংসী। মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরাক, পরবর্তী টার্গেট। ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে। যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই, তবুও সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হয়তো আগামী দিনে দ্বিতীয় সারির হামাস নেতাদেরও টার্গেট করতে পারে, এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা বা সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সালমা বলেছেন, ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয়। যুদ্ধের ছায়া। বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরও নতুন নতুন দেশকে টার্গেট করবে? আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয়। দোহায় বিস্ফোরণ, কাতারের বিশ্বাসভঙ্গ। আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক। মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ। তেল আবিব আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের। ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা।
পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি চালাতো ঠিক কাতারের মাটিতে। কিন্তু এবার যেন কাহিনী মোড় নিল অচেনা দিকে। ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার বুকে, আর সেই আগুনে নীরবে সায় দিয়েছে আমেরিকা। কাতারের বিশ্বাসভঙ্গ হলো মুহূর্তে। দোহার আকাশে আগুন, কাতারের হৃদয়ে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে। এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি, ভেঙে গেছে কাতার, ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও। এখন প্রশ্ন, কাতার কি আর আগের মতো থাকবে? তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আমেরিকার ঘাঁটি অথচ লক্ষ্যবস্তু দোহা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান। ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা। তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে, যেন মিত্রকেই আঘাত করা হলো। এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানাপোড়েন তৈরি হবে নিশ্চিতভাবে। গ্যাস, শক্তি আর কূটনীতির টুইস্ট। কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে। ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশচুম্বী। এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা চাইলে আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে। একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা। কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস। মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত? দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামাস কি আর কাতারের ওপর আস্থা রাখবে? নিরপেক্ষতার মুখোশ কি এবার ভেঙে যাবে? এই প্রশ্নে দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে। আস্থা ভাঙা, সম্ভাব্য নতুন জোট। কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ, তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। ফলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য হতে পারে। আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না, তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে, যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ। দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে। তেহরানের বার্তা, সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। একটা আঁচ, একটা বিদ্যুৎ চমক। মনে হচ্ছিল যুদ্ধ শেষ, কিন্তু আসল খেলা এখনো বাকি। ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করেছে, কিন্তু না, তেহরান তৈরি করে ফেলেছে নতুন নকশা, প্রতিরোধের নকশা। সামরিক শক্তির জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সুরে জানালেন, ইসরায়েল কখনো সামরিক শক্তি দিয়ে তেহরানকে ঠেকাতে পারবে না। এই লড়াইয়ের সমাধান একটাই, ন্যায্য কূটনীতি। তার ভাষায়, ইসরায়েল কৌশলগত ভুল করেছে। সাম্প্রতিক হামলায় তারা যে আগুন জ্বালিয়েছে তার আঁচে নিজেরাই পুড়ছে। ভেঙে পড়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটি, ধসে গেছে জ্বালানি স্থাপনা। ইসরায়েল যা ভেবেছিল জয়, তাই পরিণত হয়েছে মাশুলে। নতুন খেলার মঞ্চ। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র থেমেনি। ইসরায়েল এখনও চেষ্টা করছে ইরানকে ঘিরে ধরতে, কিন্তু তেহরান এবার একা নয়, মাঠে নেমেছে মুসলিম বিশ্বের ঐক্য গড়তে। আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বসেছে তেহরানে। সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরাকচি। তার স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝে গেছে ইরানকে সামরিক পথে হারানো যাবে না, আলোচনার পথই একমাত্র সমাধান। তাসনিম নিউজ নিশ্চিত করেছেন 9 সেপ্টেম্বর এই বৈঠকের খবর। টুইস্ট, গাজার আগুন। কিন্তু এখানেই মোড় ঘুরল, কারণ আরাকচির কণ্ঠে শুধু কূটনীতির ভাষা নয়, উঠে এলো ক্ষোভও। তিনি বললেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যা কল্পনার বাইরে। সহনশীলতার সীমা তার অতিক্রম করেছে।
মনোক্ষুণ্ণ কূটনীতিক স্পষ্ট করে দিলেন, মুসলিম বিশ্বের নীরবতা ভয়ঙ্কর। যদি এই নীরবতা চলতে থাকে তবে ইহুদিবাদীদের আগ্রাসন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। ভাবুন তো, একদিকে ধ্বংসস্তূপে গাজার শিশুদের কান্না, অন্যদিকে তেহরানের কূটনৈতিক মঞ্চে জেগে ওঠা ঐক্যের ডাক। একটা দৃশ্য আগুনের, আরেকটা দৃশ্য আশার। কাহিনী যেন যুদ্ধ আর কূটনীতির দ্বৈরথ। ইসরায়েল যেখানে যুদ্ধকে চূড়ান্ত সমাধান ভেবেছে, ইরান সেখানে খুঁজছে ঐক্যের শক্তি। কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখেছে, যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয় তবে মুসলিম দুনিয়া আর চুপ থাকবে না। আজকের তেহরান যেন বার্তায় বারুদ ভরেছে। সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিম দুনিয়া কি সত্যিই এক হবে, নাকি গাজার ধ্বংসযজ্ঞ আরও দীর্ঘ হবে? উত্তরটা ইতিহাসই লিখবে। কিন্তু আপাতত তেহরানের মঞ্চ থেকে বিশ্ব শুনে ফেলেছে এক সংকল্প: ইরান থামবে না।